ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা, এখন হাত জোর করছে ভারত। একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে। যাচ্ছেন চায়নাতে, রাইট? আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন, এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায়? দর্শক, এবার সত্যি সত্যি বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবে। চীন সফরকে কেন্দ্র করে এবার নড়ে চড়ে বসেছে ভারত। নরেন্দ্র মোদী এবার ভয়ঙ্কর বিপদের আশঙ্কায় দেখছে। ট্রাম্প এবং নরেন্দ্র মোদী ভয়ঙ্কর ষড়যন্ত্র চালাচ্ছে, কোনো ষড়যন্ত্রের কাজ হচ্ছে না। সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে, এই স্বপ্নটা অনেকে দেখছে, এখনো অনেকে দেখতেছে যে সেনাবাহিনী কু করবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাই দিবে। আচ্ছা, আমি বুঝি না, সুখে থাকতে ভূতে গেলে একটা কথা আছে না? কি রে ভাই, তোমরা তো ভালোই আছো, একটু পালাই বেড়াইতেছো, গর্তে লোকায় আছো, কি দরকার আছে রাজপথে এসে মার খাওয়া, বলো? 24শে মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গেছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। রোহিঙ্গাদের নিয়ে ভারতের তামাশার দিন শেষ। এবার মিয়ানমারের আরাকান রাজ্য হবে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে ভারত এবং মিয়ানমার ধারাবাহিক নাটকের অবসান ঘটিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। শেখ হাসিনার মতো জিহুজুরি করে নয়, এবার সরাসরি শক্তি ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আরাকান রাজ্যকে এবার স্বাধীন বানিয়ে মিয়ানমার এবং ভারতকে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে প্রচার করা নরেন্দ্র মোদীর চোখের সামনে খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। এবার মার্কিন সেনাবাহিনীকে সাথে নিয়ে আরাকানকে স্বাধীন করার পথে বাংলাদেশ। আরাকানকে স্বাধীন করার মিশনে ভারতকে সেকা দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চালে কিভাবে ভারত এবং মিয়ানমার পঙ্গু হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি সাজিয়েছি বর্তমান প্রেক্ষাপটের আলোচিত এবং সমালোচিত সকল খবর নিয়ে। আপনারা কিন্তু ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই বুঝিয়ে গিয়েছেন কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর হতে চলেছে আজকের এই ভিডিওটি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে। কলকাতা, আমাদের এই বনগাঁ, আমাদের এই টোটাল পেট্রাপোল বর্ডারে যত মানুষ আছে, এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর। তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না, বউ বাচ্চাগুলো সবাই আছে। সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি, একটা প্যাসেঞ্জার নেই, ইনকাম পত্র খুব খারাপ। এভাবে চললে কিভাবে চলবে? আমাদের তো খুবই অবস্থা খারাপ। বাড়ি বউ বাচ্চা আছে, তাদের নিয়ে সংসার চালানো, পড়াশোনা, বাচ্চাদের খুবই অবস্থা খারাপ। বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা, এখন হাত জোর করছে ভারত। একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই, আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে। কলকাতার নিউ মার্কেট সহ সব জায়গায় শুনশান নীরবতা। দোকানদার বসে আছে কিন্তু ক্রেতা নেই, বিক্রি নেই, ব্যবসা নেই। পেট্রাপোল চেকপোস্ট বনগাঁ সাব ডিভিশনে মহকুমারের মধ্যে 20,000 লোকের রুটি রুজি ডেইলি মার খাচ্ছে তারা। ভিসা বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত, কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছে এই শিক্ষাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশি ক্রেতারা যে কলকাতার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত। বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে। এক ব্যবসায়ী বলেন, সারাদিন দোকান খুলে বসে থাকি, অথচ ক্রেতার দেখা নেই। ব্যবসা চালানো দায় হয়ে গেছে, আর এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। মার্কুস স্ট্রিটে যত হোটেল আছে, যত রেস্টুরেন্ট আছে, যত ঠেলাওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, অটোওয়ালা আছে, যার যার ব্যবসা ছিল সব বন্ধ, শূন্য হয়ে গেছে। আরেকজন হতাশ কণ্ঠে বললেন, এতদিন ভাবিনি বাংলাদেশিরা আমাদের ব্যবসার প্রাণ। এখন বুঝতে পারছি তারা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস। আগে বাংলাদেশিদের কারণে মাসের পর মাস হোটেল বুক থাকতো, আর এখন হোটেল মালিকরা কাঁদছে।
এক হোটেল মালিক বলেন, কলকাতার হোটেল 70% ব্যবসা বাংলাদেশিদের উপর নির্ভরশীল ছিল। এখন সেই বাংলাদেশিরা নেই, কিভাবে চলবো আমরা? রেস্টুরেন্ট মালিকেরও একই অবস্থা। আগে দিনে 200 থেকে 300 বাংলাদেশি খেতে আসতো, এখন হাতে গোনা কয়েকজন। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচবো? রমজান এলেই বাংলাদেশিরা কোটি কোটি টাকা খরচ করতো কলকাতায়, অথচ এবার পুরো কলকাতা ফাঁকা। ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করেছে কলকাতার ব্যবসার 50 থেকে 55% বাংলাদেশিদের উপর নির্ভরশীল। আর এখন সব ধসে গেছে। বাংলাদেশিদের ছাড়া কলকাতা অর্থনীতি অচল। ভারত কি এই সত্যটা স্বীকার করবে, নাকি নিজেরাই নিজেদের গলা চেপে ধরবে? বাংলাদেশদের ফেরানো ছাড়া কলকাতার সামনে কি আর কোনো পথ আছে, নাকি কলকাতার বাজার চিরতরে ধ্বংস হবে? কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। ইস্তেমাল করা হচ্ছে। ইনি যাচ্ছেন চায়নাতে, রাইট? রমজান মাসে 28 তারিখে যখন উনি শি জিনপিং এর সঙ্গে কথা বলবেন, ইফতার হবে, আর উনি ওখানে বলবেন, ইউগুর আমাদের যা মুসলিম আছে জিনজিয়াং ব্রাদার্স, এই রমজান মাসে আমি শিওর ওনার কথা উনি বলবেন কি আমিও যেতে চাই। কি বলছেন, ইউনুসের বুকে ধক হবে উইঘুর মুসলিমদের সম্পর্কে বলতে? এই তো করা উচিত যদি উনি সচ্চা মুসলমান হন, ইসলামিক স্টেট, উনি যদি ইসলামিক ভ্যালু রিপ্রেজেন্ট করেন, তাহলে শি জিনপিং এর মুখে চোখে টোক দিয়ে উনি কথা বলবেন কি আমি যাচ্ছি ইউগের সঙ্গে কথা বলতে, আমি ওদের সঙ্গে ইফতার করবো, ওদেরকে ডাকুন, আমি ওখানে যেতে চাই। আছে ক্ষমতা না? আপনি একটা দালাল হিসাবে আপনি যাচ্ছেন, আপনি পুরো বাংলাদেশকে ওখানে বিক্রি করতে যাচ্ছেন, ওটা আমি আপনাকে বলে দিচ্ছি, রাইট? সর্বপ্রথমে আপনাকে একটা আমি বলে দিচ্ছি, এটা অনেকগুলো মিথ, অনেকগুলো ঘটনা, অনেকগুলো রটনা বানানো হয়েছে বাংলাদেশের মধ্যে। ওর মধ্যে কি আছে জানেন? ওর মধ্যে প্রথমটা জিনিস আছে কি আমাদের কাছে স্ট্র্যাটেজি। আমি এখানে একটা প্রশ্ন, যেরকম আপনাকে বললাম যে মোহাম্মদ ইউনুসের ধক হবে কি উইঘুর মুসলিমদের নিয়ে প্রশ্ন করার, কিন্তু এই যে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে বাংলাদেশ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে, বাংলাদেশের মুসলমানদের পরিস্থিতি ওই উইঘুর মুসলিমদের মতো হবে না তো? ওর থেকে খারাপ হবে। ইনি বিক্রি করতে যাচ্ছেন, এটা বাংলাদেশ পরিবার প্রবলেম নিয়ে কোনো কিছু নেওয়া যায় নাই। ইনি একটা বিজনেসম্যান, আপনি তো দেখছেন, উনি হাঁটতে পারছেন না, উনি কিছু ভাবতে পারছেন না, উনি ডিপ্রেসড লোক, উনি কাঁদছেন, উনি বলছেন আমি বেরোতে চাই। ওনাকে ধরে রেখে দেওয়া হয়েছে ওখানে, কেন যে অনেক লোকের বিজনেস চলছে তো ওখানে, ওরা বিজনেস করে ওরা বড় বড় বাড়ি বানাবে আপনার আমেরিকায়, ওরা বড় বাড়ি বানাবে ইংল্যান্ডে, ওরা অনেকগুলো বিশ্বের চারদিকে ওরা বিজনেস করবে। ইনি মুখোশ, এনাকে কিছু পয়সা দেওয়া হবে, কমিশন নিতে গেছেন ওখানে, উনি ইউক্রেনের জন্য যাননি, উনি জিনজিয়াংয়ে কি হচ্ছে এর কোনো কথাই নেই। রোহিঙ্গা কথা তুলবে কি? রোহিঙ্গা কথা তো ওদের একটা চুক্তি আছে চায়নার সঙ্গে কি আমি চায়না আর বাংলাদেশ মিলিয়ে আমরা রোহিঙ্গাকে ওদের মায়ানমারে পাঠাবো। ইনি কি বলবেন? ইনি কি বলবেন? আমার মনে হয় না ইনি বলবেন, রাইট? তো ইনি একটা যা জিনিস করতে যাচ্ছেন, আমার মনে হয় যে ইনি এখন মাল্টিপোলার ওয়ার্ল্ড নয়। আপনাকে সবাই বলে দিন, এই যে বিশ্বে যে জিও স্ট্র্যাটেজি আছে, অনেকবার কথা হয়েছে কি জিও এটা মাল্টিপোলার ওয়ার্ল্ড, এখানে নয়। এখানে আছে আগে আপনি চায়নার সঙ্গে আছেন বা চায়না আগেন্স্টে আছেন। আমার মনে হয় যে ইনি গিয়ে ওখানে একটা চুক্তি করবেন, আর ওই চুক্তিতে হবে কি বাংলাদেশ ডিফেন্স ফোর্সকে কোয়াডের সঙ্গে লড়তে হবে, আমেরিকার সঙ্গে লড়তে হবে। তাই জন্য ইনি গেছেন ওখানে বাংলাদেশে। জানেন এই যে চাইনিজ সাবমারিন, কক্সবাজারের সাবমারিন, এই যে ফাইটার প্লেন, এই যে ট্যাঙ্ক, এই যে মিসাইল, এই যে রাডার, এটা কার জন্য? 50 বছরে আপনি কোথায় কার সঙ্গে আপনি যুদ্ধ করেছেন আপনি বলেন তো? আপনার কোন জায়গায়? আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার এতে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম, তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। তারা বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় বিনিয়োগের বিষয়ে খুবই আগ্রহী। আশা করছি দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি 13% বেড়েছে। জানুয়ারিতে 7% কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইতোমধ্যে লাইসেন্সিং রিকোয়ারমেন্টস, প্রত্যাবাসন আইনসহ বিনিয়োগকারীদের যে সাধারণ সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে কাজ শুরু করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আগামী মাসে ঢাকায় 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করছে। বিশ্ববিখ্যাত অনেক বিনিয়োগকারী এতে অংশ নেবেন। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে। আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন
তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। 24শে মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। রোহিঙ্গাদের নিয়ে ভারতের তামাশার দিন শেষ, এবার মিয়ানমারের আরাকান রাজ্য হবে বাংলাদেশ। রোহিঙ্গাদের নিয়ে ভারত এবং মিয়ানমার ধারাবাহিক নাটকের অবসান ঘটিয়ে এই সমস্যার স্থায়ী সমাধানের পথে ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন বাংলাদেশ। শেখ হাসিনার মতো জিহুজুরি করে নয়, এবার সরাসরি শক্তি ব্যবহার করে রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ। আরাকান রাজ্যকে এবার স্বাধীন বানিয়ে মিয়ানমার এবং ভারতকে পঙ্গু করে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু বলে প্রচার করা নরেন্দ্র মোদীর চোখের সামনে খেলা দেখাচ্ছে ডক্টর ইউনূস। এবার মার্কিন সেনাবাহিনীকে সাথে নিয়ে আরাকানকে স্বাধীন করার পথে বাংলাদেশ। আরাকানকে স্বাধীন করার মিশনে ভারতকে শেখা দিয়ে আমেরিকা বাংলাদেশের সাথে হাত মিলিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক চালে কিভাবে ভারত এবং মিয়ানমার পঙ্গু হচ্ছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। 24শে মার্চ ঢাকায় আমেরিকান প্যাসিফিক কমান্ডের একজন শীর্ষ আমেরিকান জেনারেলের আগমন এবং বাংলাদেশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৈঠকের মূল লক্ষ্য হল মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা। সেখানে সামরিক জান্তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ দ্রুতই শুরু হবে বলে আশা রাখা হচ্ছে। হাওয়াইয়ের ফোর্ট সাফটার অবস্থিত আমেরিকার সেনা প্যাসিফিক বা এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল জেবি বয়েল রাত 10টার দিকে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তিনি ইউএসএ আরপিএস এর অন্যান্য 4 সদস্যদের একটি দলের নেতৃত্ব দেবেন। এরপর দলটি 25শে মার্চ হাওয়াইতে ফিরে আসবে। ঢাকা ভিত্তিক আমেরিকার দূতাবাসের সামরিক অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ইডি মিচি, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালচার প্রতিরক্ষা সহযোগিতা অফিস থেকে এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে 3 সদস্যের আমেরিকার কর্মকর্তাদের একটি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মহাপরিচালক অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সঙ্গে দেখা করেন। বাংলাদেশের কৌশলগত বিষয় বিশ্লেষকরা বলেছেন যে লেফটেন্যান্ট জেনারেল বয়েলের এই সফর গুরুত্বপূর্ণ, কারণ আরাকান সেনাবাহিনী রাখাইন রাজ্যের অবশিষ্ট 3টি শহর সিত্তে, কিয়াকফিউ এবং মানাউন দখল করার জন্য একটি বড় সামরিক আক্রমণ শুরু করার পরিকল্পনা করতে পারে, যেখানে সেনাবাহিনী এখনও অবস্থান করছে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি বলেন, ভাওয়েল আসা কোনো রুটিন ভিজিট নয়, এর স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে। মূলত মায়ানমার বাংলাদেশ সীমান্তের সমস্যা নিয়ে কথা বলার জন্য তার আশা। বাংলাদেশের নিরাপত্তা সংস্থার সূত্রগুলি থেকে জানা গিয়েছে যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পক্ষে ঢাকা অনুকূল ছিল। 2024 সালের ডিসেম্বরে মংডুর পতনের পর আরাকান সেনাবাহিনী নাফ নদী পার হয়ে 2 দিনের জন্য বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং রাখাইন রাজ্যে তাদের ঘাঁটিতে ফিরে আসে। সেই সময় আরাকান সেনাবাহিনীর প্রতিনিধিরা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসেছিলেন, যদিও বাংলাদেশ থেকে রাখাইন রাজ্যে সরবরাহ অব্যাহত ছিল। আরাকান সেনাবাহিনীর জন্য সিত্তে একটি গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্য। একই সঙ্গে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্টের অংশ। সিত্তে বন্দরের উন্নয়ন কালাদান নদীর ওপর একটি মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট সুবিধা নির্মাণ ও পরিচালনার জন্য ভারত এবং মায়ানমারের মধ্যে একটি কাঠামো চুক্তির অধীনে তৈরি করা হয়েছিল, যা ভারতের মিজোরামের সঙ্গে সিত্তে বন্দরকে সংযুক্ত করে। আরাকান রাজ্য ভারত এবং মিয়ানমারের জন্য সোনার ডিম পাড়া হাঁসের মতো। ভারত 7 সিস্টার্সের জন্য বাংলাদেশের বিকল্প হিসাবে আরাকানকে গড়তে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছিল। অন্যদিকে আরাকান রাজ্যের প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে মিয়ানমার রপ্তানি করে মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে থাকে। রোহিঙ্গাদের আরাকান রাজ্য থেকে তাড়ানোর পিছনে মিয়ানমারের পাশাপাশি ভারতেরও সমর্থন ছিল। আরাকানে রোহিঙ্গারা থাকলে এই রাজ্যের প্রাকৃতিক সম্পদকে লুট করা সহজ হতো না।
বিগত সরকার মিয়ানমার এবং ভারতকে জিহুজুরি করে রোহিঙ্গা সমস্যার সমাধানের ব্যর্থ চেষ্টা করছিল। তবে আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো অন্য লেভেলে খেলেছেন। ভারত ও মিয়ানমারকে পঙ্গু করে আরাকানকে বাংলাদেশের অংশ করে নিচ্ছেন। কাগজে কলমে আরাকান স্বাধীন হলেও বাংলাদেশের প্রক্সি হিসেবেই থাকবে। আরাকান আমদানি রপ্তানি এবং বিদেশি সব সহায়তার জন্য কক্সবাজারে একটা করিডোর চেয়েছে। বিনিময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে তারা। এটি যে আমেরিকার সরাসরি সহায়তায় হচ্ছে তা পরিষ্কার। আরাকান স্বাধীন হয়ে বাংলাদেশের প্রক্সি রাজ্য হয়ে থাকুক। সমর্থন করলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ। আইজ আর রাজনীতি না, আজ আমাদের একটা জ্বলন্ত সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে আলাপ করব। আমি প্রফেসর ইউনূসের সরকারকে এরকম প্র্যাকটিক্যাল সলিউশন করার জন্য উদ্বুদ্ধ করি, আর সরকার চাইলে আমি আমার পূর্ণ সামর্থ্য দিয়ে সাহায্য করি। একটা দুইটা জায়গায় না, অসংখ্য জায়গায় পরামর্শ দিয়ে ইনসাইট দিয়ে কাজ করছি, কিছু সাজেশন প্রকাশ্যেই দিচ্ছি, কিছু ব্যক্তিগতভাবে এর মধ্যে অনেক কিছু ইমপ্লিমেন্ট করা হয়েছে। জনগণ তার ভিজিবল ইম্প্যাক্ট দেখতে পাইছে। আমার মতো জায়গায় থেকে যে কিনা সরকারের পার্ট না, কিন্তু সরকারের বেসরকারি পার্টনার হিসেবে নিজেকে কনসিডার করে, আর যার সরকারের কাছে থেকে পাল্টা কোনো প্রত্যাশা নাই, শুধু দেশের ভালো হওয়া, দেশের মানুষের জন্য কল্যাণ করা হয় যদি কারো চাওয়া হয়, তাহলে সেটা খুব পজিটিভ হইতে পারে দেশের জন্য। আর আমার মনে হয় আমার এই ভূমিকাতেই থাকা উচিত। যাই হোক, আসেন আজকের আলোচনায় ঈদে বাড়ি যাওয়া নিয়ে। ঈদে বাড়ি যাওয়াটা আমাদের জাতীয় জীবনের একটা অতি আনন্দময় মুহূর্ত, কিন্তু সে আনন্দ আমাদের বিষাদে পরিণত হয় যাত্রার আয়োজন করতে গিয়া। পাওয়া যায় না টিকিট, পাওয়া গেলে উচ্চ মূল্য, হাইওয়ে হয়ে ওঠে মৃত্যুপুরী। ঈদে বাড়ি যাওয়াটা একটা কমপ্লিট মেস হয়ে যায়। এইটাকে আমরা কিভাবে একটা সুপরিকল্পনা করে আনন্দময় এবং নিরাপদ করে তুলতে পারি, সেটা নিয়ে আমরা আজকে দেখাই দেবো একদম প্র্যাকটিক্যাল সলিউশন দিয়া, একটা সেক্টরে রেল দিয়া। কারণ হচ্ছে যে আমাদের বড় ভাই ফাইজুল ভাই এখন রেল উপদেষ্টা, ওনারা বললাম যে ফাইজুল ভাই আমি একটা পরিকল্পনা করছি রেল নিয়ে কিভাবে ঈদে বাড়ি যাওয়াকে আরো এফিসিয়েন্ট করা যায়। ফাইজুল ভাই সব আইডিয়া আগ্রহ নিয়ে শোনেন, উনি উৎসাহ দেন এবং অতি উদ্যমী মানুষ। উনি সন্দীপে ছিলেন আজকে, তো বললেন যে রেলের ডিজি আপনার সাথে এটা নিয়ে আলাপ করবে। ডিজির সাথে আলাপ হয়েছে, ডিজিও খুব উৎসাহী এবং উদ্যমী লোক, খুবই আগ্রহের সাথে শুনলেন। এই এপিসোড প্রচার হওয়ার আগে তিনি কাজ শুরু করে দিবেন, কারণ পুরো পরিকল্পনাটা উনি খুব পছন্দ করছেন। যাই হোক, যেটা আজকে শুনতে যাচ্ছেন সেটা বাস্তবায়িত হইতে যাইতেছে। পুরোটা বাস্তবায়িত না হলে বড় অংশ বাস্তবায়ন করবেন তিনি, আমি পূর্ণ সাহায্য করবো ওনাকে। কিন্তু সবাই এই পরিকল্পনাটা কয়ে দিই, ডিজি সাহেবের সাথে আরো খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতেই হবে। পুরা ঈদ টাইমে এই কাজে আমি নিজেকে ডেডিকেট করবো, আমার টিম নিয়ে। আমার দর্শকদের মোটা দাগে কি পরিকল্পনা সেটা বলে দেওয়া যাবে। ফাইজুল ভাই নিজেও দেখলেন যে উনি কি কাজে এটা আমি কি কাজ করতে চাইছিলাম ডিটেইল, সেটা উনি দেখলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হইতেছে সেটা হচ্ছে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা যা আছে তাই দিয়ে প্রবলেম সলভ করার তরিকাগুলো বুঝতে পারবে। এমবিএতে যারা অপারেশন ম্যানেজমেন্ট পড়েন তারাও আইডিয়া জেনারেট করতে পারবেন, চিন্তার এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। আসেন আল্লাহর নামে শুরু করি, কেমনে ঈদের যাত্রা আনন্দময় করা যায় রেল দিয়া। 2023 সালের একটা সমীক্ষা অনুযায়ী ঈদের আগে 4 দিনে ঢাকা ছাড়েন 1,20,00,000 মানুষ। সেই হিসেবে ঈদের সময় গড়ে প্রত্যেক দিন বাড়ি যান 30 লাখ মানুষ। কিন্তু ঢাকা কেন্দ্রিক যে গণপরিবহন ব্যবস্থা আছে সেগুলো দিয়ে বড় জোর দিনে 22 লাখ লোককে পরিবহন করা সম্ভব এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে দেওয়া। ঈদের আগের কয়েকদিন প্রত্যেক দিন গড়ে প্রায় 8 লাখ মানুষ বাসে, মিনি বাসে, 1,05,000 মানুষ ট্রেনে বসে এবং দাঁড়ায়, 1.25 লাখ মানুষ লঞ্চে যাতায়াত করেন। ব্যক্তিগত গাড়ি মাইক্রোবাস ভাড়া করে বাড়ি যান 7.5 লাখ মানুষ। মোটরসাইকেল নিয়ে ঈদ যাত্রায় সামিল হন 4 লাখ মানুষ। সমীক্ষা বলতেছে আরো 8 লাখ মানুষ ট্রাক, অটো রিক্সা সহ নানা অপ্রচলিত বাহনে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন। কিন্তু যাত্রীবাহী যানবাহনের সক্ষমতা আছে 86,68,000 যাত্রী পরিবহনের, বাকি 33,32,000 যাত্রী যান সংকটে ভোগেন। ট্রেনে কত মানুষ যায়? আমরা আগের ডাটায় দেখি যে 7 দিনে 2 লাখের একটু বেশি মানুষ টিকিট কাটে। কিন্তু আমরা অনুমান করি টিকিট কেটে যারা যায় তার থেকে 3 থেকে 4 গুণ লোক বিনা টিকিটে যাতায়াত করে। রেলের ডিজি বললেন অ্যাটলিস্ট দ্বিগুণ লোক যাতায়াত করেন। তার মানে 6 থেকে 8 লাখ লোক ট্রেনে ট্রাভেল করে এই ঈদের সময়। এই ট্রেন ট্রাভেলকে আমরা কিভাবে এফিসিয়েন্ট বা অপটিমাইজ করতে পারি? এফিসিয়েন্সি মানে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে বেশি ফল আনবো অন্যভাবে কইরা। এখন দেখি আমরা ঢাকা চট্টগ্রাম রুট নিয়ে একটা পরিকল্পনার কথা আলাপ করি, যে পরিকল্পনাটা করা হয়েছে, মানে একটা উদাহরণ হিসাবে আর কি। এটা সব রুটে করা যায়, কিন্তু আজকে আমরা দেখবো ঢাকা চিটাগাং রুটের আলাপ। বর্তমান মডেলটা কি? সেটা হইতেছে ঢাকা থেকে একটা ট্রেন চট্টগ্রাম যায় আন্তনগর, সব স্টেশনে না থেমে নির্দিষ্ট বড় স্টেশনগুলোতে থামে। ট্রেনটা পৌঁছাতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা এক দিকে, মানে যাইতে 6 থেকে 7 ঘন্টা, আসতে 6 থেকে 7 ঘন্টা। সেই ট্রেন আবার ফিরে আসে, ফলে এক ট্রেন দিনে একবার মাত্র যাতায়াত করা সম্ভব। একটা ট্রেনে যায় 700-র মতো যাত্রী একদিকে, ফেরত আসার সময় অনেক কম যাত্রী থাকে ঈদের সময়। তার মানে আমরা চিটাগাংয়ে পৌঁছে দিতে পারি 700 যাত্রী একটা আন্তনগর ট্রেন ব্যবহার করি। আমরা আমাদের যাত্রীদেরকে 2 ভাগে ভাগ করে তাদের 2 ধরনের ট্রান্সপোর্টের অপশন দেবো। একটা অপশনে অবশ্যই আন্তনগর থাকবে। এইখানে সিনিয়র সিটিজেন যাদের বয়স 40-এর উপরে তারা টিকিট পাবেন আগে প্রথমে। যাদের শিশু আছে, বিবাহিত মহিলা আছেন, পরিবার নিয়ে সফর করতে চান, বড় লাগেজ আছে, আমরা তাদেরকে আন্তনগর দিয়ে নিয়ে যাব, তাদেরকে আগে টিকিট দেবো। এর বাইরেও যারা যাইতেছেন তাদেরকেও দেবো। তবে আমাদের আর একটা অংশ আছে যারা ছাত্র, সিঙ্গেল, কম বয়স, 40-এর নিচে বয়স, লাগেজ কম, একটা ব্যাগ নিয়ে চলে যায়, আমরা তাদের আলাদা ট্রান্সপোর্ট সার্ভিস দেবো। এরাও কিন্তু এখন আন্তনগর ইউজ করে যায়, এরা যাত্রীর একটা বড় অংশ। তো তাদেরকে আমরা যে বিকল্প ব্যবস্থা দেবো সেটাকে আমরা বলবো শাটল রুট চেইন। এটা কি? ধরেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যেতে 2 বার ট্রেন বদল করতে হবে। এই শাটল রুট ট্রেনে ঢাকা থেকে যাত্রা শুরু করবে, কুমিল্লা যাবে, কুমিল্লায় যাত্রী নামাই দিয়ে ঢাকায় ফিরে যাবে ওই শাটল ট্রেন। যাত্রীরা
কুমিল্লা থেকে আর এক ট্রেনে উঠবে, ফেনী পর্যন্ত যাবে, ফেনীতে যাত্রী নামায় দিয়া এটা কুমিল্লায় ফিরে আসবে, ফেনী থেকে যে ট্রেন যাবে ফাইনাল ডেস্টিনেশনে চট্টগ্রামে, দুইবার ট্রেন চেঞ্জ করতে হবে। তাইলে এইভাবে 3টা ট্রেন দিয়ে কম করে হলো 8 থেকে 9টা ট্রিপ দেওয়া যাবে প্রত্যেক দিন। তার মানে আমরা প্রায় 6000 যাত্রীকে চিটাগাঙে পৌঁছে দিতে পারবো। এই ট্রেনগুলোকে যদি আমরা আন্তনগর হিসেবে চালাইতাম তাহলে ম্যাক্সিমাম 2100 যাত্রীকে চিটাগাঙে পৌঁছে দিতে পারতাম। তার মানে 3 গুণ যাত্রী বেশি পরিবহন করা সম্ভব যদি এই শাটল রুট চেইন যেটা আমি বললাম সেইভাবে ব্যবহার করা হয়, একই রিসোর্স ইউজ করে। ভাড়া হবে আন্তনগরের অর্ধেক এইখানে শাটল রুট চেইনে, কিন্তু এইখানে ট্রেন বদলাইতে হবে। তো শুধু দাম কম এই জন্য কি ট্রেন বদলাইতে রাজি হবে? এনাফ ইনসেন্টিভ হবে? হয়তো হবে না, এটাকে প্যারা মনে করতে পারে কেউ। সেই জন্য আমরা এই সার্ভিসের সাথে একটা অতিরিক্ত সুবিধা দেবো। প্রত্যেকটা স্টপেজে, ট্রেনের স্টপেজে বাস সার্ভিস ইন্টিগ্রেটেড হবে। মানে ধরেন আপনি ঢাকায় নামলেন, আপনি স্টেশন থেকে নেমে গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ এই 3টা ডেস্টিনেশন যেতে পারবেন, একই টিকিট, নতুন টিকিট কাটতে হবে না। আপনি স্টেশন থেকে বা অনলাইনে যে টিকিট কাটছেন ট্রেনের, সেখান থেকে বলতে পারবেন আপনি এই জায়গা থেকে গাজীপুর যাবেন, স্টেশনের সামনে বাস দাঁড়ানো থাকবে, ট্রেন থেকে নামার 20 থেকে 25 মিনিট পর বাসগুলো ছেড়ে যাবে গন্তব্যে। ভলান্টিয়াররা যাত্রীদেরকে বাস পর্যন্ত পৌঁছে দেবে, ট্রেন থেকে ডাকবে যাত্রীদেরকে, সাভার এইদিকে এইদিকে এইদিকে, নারায়ণগঞ্জ এইদিকে এইদিকে এইদিকে, গাজীপুর এইদিকে এইদিকে এইদিকে, প্ল্যাকার্ড হাতে দাঁড়ায় থাকবে, ডেস্টিনেশনের নাম লেখা। ভলান্টিয়াররা ছাত্রদেরকে নিতে পারি, স্কাউটদের নিতে পারি, তাদের আমরা খরচা দেবো, টাকা দেবো। তারপরে ধরেন কুমিল্লা স্টেশনে লাকসামার মুরাদনগরের বাস থাকবে, ফেনীতে থাকবে সোনাগাজী আর পরশুরামের বাস, চিটাগাঙে থাকবে হাটহাজারী, রাঙামাটি, বাঁশখালী, আনোয়ারার বাস। লাস্ট স্টপেজগুলোতে আন্তনগরের সাথেও আমরা বাস সার্ভিস ইন্টিগ্রেট করে দিতে পারি। মানে আন্তনগরের টিকিট কাটলে এই 4টা ডেস্টিনেশনে যেতে পারবে। এই যে হাতে সময় খুব কম, কিন্তু অনেক কিছুই হয়তো বাস্তবায়ন করা যাবে এই পরিকল্পনায়। আমি কাজ করে দেখানোর মানুষ। বিপ্লব এই সুযোগ আর সম্ভাবনার দুয়ার খুলে দিছে। পরের ঈদে ইনশাল্লাহ আরো সুচারুভাবে কাজটা করতে পারবো। বাংলাদেশের রেলওয়েকে সুপার এফিসিয়েন্ট করে তোলা যাবে যদি আমরা একসাথে এই টিমটা কাজ করতে পারি। আমার ডিজি সাহেবকে খুবই পছন্দ হয়েছে, খুবই মাইডিয়ার লোক। আমরা যদি একসাথে করতে পারি তাহলে অনেক আউট অফ দ্য বক্স সলিউশন দিয়ে রেলকে আমরা বদলাই দিতে পারবো। আমূল আমাদের পার্টনারশিপ যদি অটুট থাকে, একটা স্যাম্পল তো দেখাইলাম কিভাবে করতে চাই। সরকারের কোনো আলাদা বরাদ্দ লাগবে না। যদি এই কাজটা আমরা রেলের সাথে টিম হিসেবে করে ফেলতে পারি তাহলে ভবিষ্যতে আমরা বাকি কাজগুলো করতে পারবো। বাংলাদেশ রেলওয়ের পাশে আপনাদের পিনাকি তার টিম নিয়ে কাজ করবে রাত দিন, যেন ঈদের যাত্রা আপনাদের আনন্দময় হয়। রেলওয়ের বন্ধুরা যারা এই কাজ করবেন একসাথে আমার সাথে এই প্রজেক্টে, তাদের বলতেছি ইট উইল বি এ বিগ ফান। আমরা একসাথে অসাধারণ অভূতপূর্ব কিছু অর্জন করব, একই সাথে ফান করব, আমরা আনন্দ করব, আনন্দের সাথে এই কাজটা করব। আর যাত্রীরা আপনাদের নির্বিঘ্ন আর আনন্দময় বাড়ি ফেরাকে নিশ্চিত করতে পারলে আমরা আনন্দিত হব। সে আনন্দ হবে তুলনাহীন। আবার এইটা ভাইবেন না যে এটা টাকা করে একটা প্রজেক্ট করেছি, টাকা পয়সা নেবে পিনাকি দাদা অনেক কিছু। না না না, আমি বা আমার টিম এটার সাথে কোনো আর্থিক সংশ্লেষ নাই, বা টাকা পয়সা দেবে না আমাদেরকে সরকার কোনো। এটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম, আমাদের ভলান্টারি ওয়ার্ক বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ রেলের জন্য কমপ্লিটলি ভলান্টারি ওয়ার্ক। এটা পরিষ্কার করে দেওয়া ভালো। আমার তো আবার শত্রুর অভাব নাই, কখন আবার কে বইলা বসে যে রেলের সাথে ব্যবসা করিচ্ছে পিনাকি। জি না ভাই, একটা পয়সাও আমরা নিচ্ছি না, আমার টিম নেবে না, আমার সাথে যারা কাজ করবে বেসরকারি পার্টনার যারা, তারা কেউই এই প্রজেক্ট থেকে কোনো পয়সা নেবে না। বা বাংলাদেশ সরকারের সাথে যত কাজই আমরা করি না কেন, কোনোটার সাথেই আমাদের কোনো আর্থিক সংশ্লেষ নেই। আমরা কোথাও থেকে কোনো টাকা পয়সাও নিই না, চাইবও না, দিলেও আমরা নেব না। দেওয়ার আমার টাকা পয়সার দরকার নাই, দরকার দেশকে সাহায্য করা, শুধু এইটুকু। এটা বলে দেওয়ার দরকার ছিল, সেই জন্যই বললাম। অন্য মন্ত্রণালয়কে বলি আপনাদের ভিজিবল কিছু অর্জন দেখাইতে হবে যা মানুষের জীবনকে স্পর্শ করবে। ঠিক যেভাবে মানুষ কম দামে খাদ্যপণ্য পাচ্ছে, এটা আপনাদের দেখাই নাই। কত অল্প টাকায় কত খাদ্যপণ্য আপনারা কিনতে পারেন, এইটা সাহেব দেখান একে একে। এটা কয় টাকা আসবে? 15 টাকা। তাহলে আড়াই কেজি কপি নিলাম আমি 15 টাকা, আর আপনি হাফ কেজি বেগুন দেন। 15 টাকা নিলাম হচ্ছে যে হাফ কেজি বেগুন। আচ্ছা, এটা কত আসবে? 20 টাকা কেজি দেন, 1 কেজি দেন। টমেটো কত করে দেবেন? 2 কেজি 15 টাকা। কত টাকা কেজি বললেন? 15 টাকা কেজি। আমাকে 1 কেজি দেন, হাফ কেজি না, আর আরেকটা কেজি 60 টাকা। আচ্ছা, আমাকে 1 পোয়া দেন তো। 20 টাকা কেজি পেঁপে, আমরা একটা পেঁপে নিলাম, হাফ কেজির মতো হলো। তাহলে কয় টাকা আসলো? 10 টাকা। ঠিক আছে, 10 টাকা। ভাই এটা কত দিব এটা বলেন? ঠিক আছে, আমরা 130 টাকার মধ্যে আমরা লাউ পেলাম, বাঁধাকপি পেলাম, তারপরে মিষ্টি লাউ পেলাম, বেগুন পেলাম, আমরা পেঁপে পেলাম, করলা পেলাম, গাজর পেলাম, টমেটো পেলাম। ঠিক আছে, আপনাদের তাহলে আমার 150 টাকা লাগলো না? 130 টাকা। আমরা 130 টাকায় এই কয়েকটা বাজার করলাম, এতগুলো বাজার। দেখি 150 টাকা ফিল আপ করতে 150 থেকে 200-র মধ্যে বাজার করবো। আমার এখনো পেঁয়াজ এবং হচ্ছে যে আলুই বাকি আছে। বিগত সময় কত করে পেঁয়াজ বিক্রি করেছেন? 400 টাকা, 220 টাকা, 120 টাকা। আপনি এটা হলো 25 সাল 24 সাল থেকে ওই দাম দিচ্ছি। এই বছরটা মানে 5 টাকা পথে বাজার কম। কত টাকা দিতে হচ্ছে? 35 টাকা আমাদের। তাহলে এখানে হচ্ছে 35, 1 কেজি পেঁয়াজ কিনেছে। আর ওইদিকে ছিল কাঁচা বাজারে 130। তাহলে কত হলো ভাই? 165। তাহলে এখনো কাঁচামরিচ আর আলু বাকি আছে। কত করে কেজি যাচ্ছে ভাই? কেজি 40। ঠিক আছে, আমি যেহেতু কাঁচামরিচ নষ্ট হয়ে যায় আমাকে 1 পোয়া দেন। 1 পোয়া কত আসতেছে ভাই? 10 টাকা। ওইদিকে 165, আর এইদিকে হলো 10 টাকা, 175 টাকা। আলু এটা কত? 100 টাকা পাল্লা, মানে 5 কেজি 100 টাকা। আর 20 টাকা হচ্ছে কেজি।
আচ্ছা, আর এই যে আমাদের বগুড়ার, এটাকে আমরা বলছি ফাটা পাকড়ি আলু। এই পাকড়ি আলু কত ভাই? 24 টাকা কেজি। 24 টাকা। ওইদিকে তাহলে 175 আর 24, আমার বাজার শেষ। আমার মোট হিসেবে দাঁড়ালো 199 টাকা, তাই না ভাই? 199 টাকায় আমি কাঁচা তরকারি, পেঁয়াজ, লাউ, কাঁচামরিচ এবং শেষে হচ্ছে যে আমি ফাটা পাকড়ি আলু নিলাম। আমার এখনো 1 টাকা বাকি থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি মনে হয় কাঁচা বাজার করলেন? হ্যাঁ, পেঁয়াজ নিলাম। আচ্ছা, কিরকম দেখছেন বাজারের দর কিরকম দেখছেন? বাজার মোটামুটি কম, ভালো। এইবার অনেক কম। আচ্ছা, গত বছরে এই টাইমে তো 80-90 টাকা খাইছি, আচ্ছা, আর এখন আমরা 30-35 টাকা হলে সর্বোচ্চ ভালো। 100 টাকা দিয়ে 3 কেজি পাওয়া যাচ্ছে, 120-40 টাকা দিয়ে 1 কেজি পাওয়া যায় সে সময়। তাহলে এখন বোঝেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার রাজাবাজার সভাপতি হিসেবে অনুমতি যেটা, সেটা এই বছর সাধারণ জনগণ যেটা ক্রয় করতে পারছে, সেটা বিগত 10 বছরেও এত বাজারটা এত কম যায়নি। ধরেন যে এখন টমেটো 5 টাকা কেজি, আলু 20-22 টাকা কেজি, বাগুন 20 থেকে 30 টাকা কেজি। এরকমভাবে প্রতিটা দ্রব্যমূল্য বিগত 10 বছরে সে বছর আমরা কম, এবং সাধারণ জনগণও বর্তমান যে সরকার আছে 36শে জুলাই বিপ্লবের যে পরবর্তী যে সরকার, তার উপর সবাই মোটামুটি সন্তুষ্ট, বিশেষ করে দ্রব্যমূল্য কমার কারণে সবাই সন্তুষ্ট। এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পেঁয়াজের এবার বাংলাদেশে প্রচুর পরিমাণে ফলন হয়েছে 1 নম্বর, এবং সিন্ডিকেটটা নাই, যার কারণে পেঁয়াজের দামও কম। আশা করতেছি এবার বাজার অতীতে কয়েক বছরের চেয়ে এবার অনেক কম। এখন বর্তমান বাজার 22 থেকে 23 টাকা বাজার যাচ্ছে পেঁয়াজের বাজার, যেটা বিগত 2-10 বছরেও এই সময় এই বাজারটা যায়নি। এটা শুধু বিগত কয়েকদিনের নয়, বিগত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো এবং খুব স্বস্তিমূলক একটা বাজারের পরিস্থিতি, খুব স্বস্তি। আমরা অল্প টাকায় অনেক ভালো বাজার করতে পারছি। আপনার বাজার কিরকম মনে হচ্ছে এবার গতবারের তুলনায়? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, আপনার আপনি আমাদের চেয়ে অনেক সিনিয়র মানুষ। জি জি জি, আপনার কি মনে হয় যে সরকার কি পারছে বাজার নিয়ন্ত্রণ করতে? দেখলেন তো খাদ্যপণ্যের বাজার, এইটা মানুষ ফিল করে। এবার ব্যবসায়ীরা বলেন, আপনারা কি এখন এলসি খুলতে পারতেছেন? ডলার নাই এই কথা বলে হাসিনার আমলের মতো ব্যাংকে ফিরাই দিচ্ছে, আপনাকে দিচ্ছে না। কি ভয়াবহ অবস্থা পড়ছিলেন না হাসিনার আমলে? মাত্র 7 মাসে এই অর্জন সম্ভব হয়েছে। এই জন্য তো অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে হবে, অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ দিতে হবে, তাই না? সম্ভব, সবকিছু সম্ভব যদি ইচ্ছা থাকে, পরিকল্পনায় যদি থাকে মানুষের কথা, আর কাজে যদি থাকে নিষ্ঠা, তাহলে যে কোনো দুর্বিষহ পরিস্থিতিকেও রূপ দেওয়া যায় স্বস্তির যাত্রায়। ঈদে বাড়ি ফেরা আমাদের জীবনের সবচেয়ে আবেগী মুহূর্তগুলোর একটা। এই আবেগের যাত্রা যেন আর মৃত্যুর শঙ্কা না হয়, হতাশার যেন যাত্রা না হয়, আর যেন না হয় টিকেটের হতাশা। এই লক্ষ্যেই আজকের আমাদের প্রয়াস। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।